এই নকশার আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হলো এটি বহু এক্সিট বা বহুমুখী নির্গমন পথ। উপগ্রহ চিত্রে প্রায় দেখা যায় পাহাড়ের ঢালে একাধিক কাটা মুখ, যেগুলো কিছু প্রকৃত প্রবেশপথ, কিছু ডিকয় বা প্রতারণামূলক। হামলাকারী পক্ষ জানে না কোন পথটি বাস্তব অপারেশনাল, কোনটি ফাঁদ। ফলে একটি প্রবেশমুখে আঘাত করলেও অন্য দিক থেকে কার্যক্রম চালু থাকতে পারে। এখানেই মিসাইল সাবওয়ে ধারণাটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ভূগর্ভস্থ রেল বা ট্রলি সিস্টেমের মাধ্যমে লঞ্চার দ্রুত এক টানেল থেকে অন্য টানেলে স্থানান্তরিত হয়। এই প্রযুক্তি নতুন নয়। উত্তর কোরিয়া বহু আগে থেকেই গভীর টানেল ভিত্তিক মোবাইল লঞ্চ ব্যবস্থায় কাজ করছে এবং ইরানের সাথে প্রযুক্তিগত ধারণা বিনিময়ের অভিযোগ বহু বছর ধরেই আন্তর্জাতিক প্রতিবেদনে এসেছে। যদি একটি মোবাইল লঞ্চার ভেতর থেকে বের হয়, ভূপৃষ্ঠে এসে উৎক্ষেপণ করে এবং মিনিটের মধ্যে পুনরায় ভেতরে ফিরে যায়, তাহলে পাল্টা হামলার জন্য যে সময় দরকার তা প্রায়শই যথেষ্ট হয় না। আধুনিক আইএসআর অর্থাৎ ইন্টেলিজেন্স, সার্ভেইলেন্স এবং রেকগনিশন সিস্টেম লঞ্চ শনাক্ত করতে পারে, কিন্তু আঘাত পৌঁছাতে সময় লাগে। এই সময়ের ব্যবধানে ইরানের কৌশলগত সুবিধা, অর্থাৎ লক্ষ্যবস্তু স্থির নয়। লঞ্চার মোবাইল প্রবেশমুখ একাধিক আর ভেতরের রেলপথ লঞ্চারকে দ্রুত সরিয়ে নেয়। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি বহু বছর ধরে সার্ভাইভেলিটি আন্ডার ফার্স্ট স্ট্রাইক ধারণাকে অগ্রাধিকার দিয়েছে, কারণ তাদের সামরিক পরিকল্পনা ধরে নেয় যে বড় কোনো সংঘর্ষে প্রথম আঘাত আসবে আকাশপথে। তাই স্থলভিত্তিক ক্ষেপণাস্ত্র বাহিনীকে এমনভাবে সাজানো হয়েছে যাতে প্রথম আঘাতেও পাল্টা জবাব দেওয়ার সক্ষমতা বজায় থাকে। এই কারণে গভীর বাংকার, মোবাইল টিইএল, ট্রান্সপোর্টার, ইরেক্টর লঞ্চার, বিকেন্দ্রীভূত কমান্ড, ভূগর্ভস্থ সংরক্ষণাগার সবকিছু একে অপরের সাথে সংযুক্ত।